ফোলানো ফাঁপানো অর্থনীতি যেন মুখ থুবড়ে পড়ে জুলাই বিপ্লবের পরপর। উন্নয়নের বয়ানের আড়ালে পাচারের পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাতের ভয়াবহ চিত্র উঠে আসে জাতির সামনে। ভঙ্গুর সেই অর্থনীতিকে এখন টেনে তোলার চেষ্টায় ব্যস্ত অন্তর্বর্তী সরকার। সংস্কারের পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের চেষ্টা চলছে জোরে সোরে। তবে মূল্যস্ফীতির অঙ্কটা এখনো দৌড়াচ্ছে পাগলা ঘোড়ার মতো। তাই নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করাটা এখন অনেক বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। বিদায় বছরের অর্থনীতির গতি প্রকৃতি জানাচ্ছেন হাসানুল শাওন। ব্যাংক থেকে শেয়ার বাজার, মেগা প্রকল্প থেকে গ্রামের সরু রাস্তা, গত 15 বছরে প্রায় সবখানেই সীমাহীন অনিয়ম আর দুর্নীতির খেসারত খাদের কিনারে অর্থনীতির অনেক সূচক। এমন এক বাস্তবতায় ছাত্র জনতার জুলাই বিপ্লব আর 5 আগস্ট পরবর্তী সময়ে আর্থিক খাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্ম আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বের করতে গঠন হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যার রিপোর্টে উঠে আসে আঁতকে ওঠার মতো সব তথ্য। শ্বেতপত্রের তথ্য মতে গত 15 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুট বা দুর্নীতি হয়েছে ব্যাংক, অবকাঠামো এবং বিদ্যুৎ খাতে, আর উন্নয়ন প্রকল্পের 40% তছরূপ হয়েছে। আগামী দিনে এই রকম পরিস্থিতিকে যদি আমরা আটকাতে চাই, যদি আমরা এর পুনরাবৃত্তি না চাই, তাহলে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী এই 3 ক্ষেত্রেই আমাদের জবাবদিহিতা শক্তিশালী করতে হবে। এই 3 ক্ষেত্রেই আমার স্বচ্ছতার ক্ষেত্রে অগ্রগতি আনতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো মাথায় নিয়েই আর্থিক খাতের সংস্কারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানান 10টির মতো ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। ব্যাংকগুলোতে দেখা যায় নতুন সংকট, দুর্বল ব্যাংকগুলোর অনেক শাখায় নগদ টাকার লেনদেনও বন্ধ হয়ে যায়। দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের আস্থা ফেরাতে আর ব্যাংকগুলোকে বাঁচাতে বিশেষ নজরদারির পাশাপাশি নেওয়া হয় তারল্য সংকট কাটানোর নানা উদ্যোগ। এছাড়া ব্যাংকগুলোতে খেলাপি ঋণের আসল চিত্র বের হয়ে আসছে এখন, যা ইতিমধ্যে ছাড়িয়েছে 2,85,000 কোটি টাকা। বর্তমানে যে ব্যাংকিং কোম্পানি আইন আছে সেটা যথেষ্ট না, মানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আর্থিক খাতে যে কর্মসূচিগুলো, উদ্যোগ যেগুলো নেওয়া হয়েছে সেগুলো যাতে আর দেরি না হয়, সময় মতো এগিয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের পরপর দেখা দেয় ডলার সংকট, যাতে টান পড়ে রিজার্ভে। পরবর্তীতে রেমিটেন্স আর রপ্তানির ইতিবাচক প্রবৃদ্ধিতে কিছুটা বাড়ছে রিজার্ভ, স্বাভাবিক হচ্ছে বৈদেশিক বাণিজ্য। তবে অনেক শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ বেশ ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে, আর এতে ভাবমূর্তিও নষ্ট হয়েছে বিদেশে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশা নিরাশার দোলাচলে ব্যবসায়ীরা, যাতে স্থবিরতায় বিনিয়োগ। সরকার যে সমস্ত সংস্কারের ভিতরে ব্যাপৃত আছে, সেই সংস্কারের ভিতরে প্রত্যক্ষভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার সংস্কার কিন্তু নাই। 2025-এর দেখার বিষয় হলো কিভাবে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী হবে, কিভাবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষিত হবে, এবং একই সাথে শিল্প এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতখানি উন্নত হবে। বিদায়ী বছরে অর্থনীতিকে সবচেয়ে বেশি ভুগিয়েছে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য পরিস্থিতি আর এর প্রভাবে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি। ডিম, মুরগি, আলু, পেঁয়াজ, চালসহ বেশিরভাগ নিত্যপণ্যের দামের লাগাম ছাড়া ঊর্ধ্বগতিতে সংকটে পড়েছেন কম আয়ের মানুষেরা। মূল্যস্ফীতির অঙ্কটা নামাতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। গত নভেম্বরে তো খাদ্য মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 14%। সংকোচনমূলক মুদ্রানীতি শুধু সেটা দিয়েই খাদ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যাবে এটা আশা করা যায় না। বাজার ব্যবস্থাপনা এটাই আমার মনে হয় একটা বড় কারণ, যার ফলে এটাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনেকগুলো কর্মসূচি আছে যেগুলো দরিদ্র মানুষকে সরাসরি সহায়তা দেয়, ওইখানে তো কোনো রকম কাটছাট করার সুযোগ নাই।
বিদায়ী বছরের মাঝামাঝি 2024-25 অর্থবছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার যে বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার, তার প্রায় সব লক্ষ্যমাত্রা নিয়েই ছিল বিতর্ক আর সমালোচনা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এসব লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ঠিক রাখাটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসবের পাশাপাশি বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপও সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। এমন সব চ্যালেঞ্জ উতরে নতুন বছরে একটি সুশৃঙ্খল আর্থিক খাতের পথে হাঁটতে হবে বাংলাদেশকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় মন্তব্য করে এর সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে পলিসি বেসড পলিটিক্স শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার 53 বছরেও রাজতন্ত্রের অবসান হয়নি, উল্লেখ করে আগামীতে হবে নিউ জেনারেশন পলিটিক্স। তিনি বলেন, যে আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, দেশ ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষার দিকেই যাচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে। এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না। বিল্ডিংয়ে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম পুড়ে গেল। এবং এর আগে সচিব জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ এবং নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান বলেন, কাউকে অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। বিডিআর বিদ্রোহে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা এবং সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্মোহভাবে আমরা অগ্রসর হতে চাই। এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দল সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের কেউ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অন্তর্বর্তী সরকারও বিএনপিকে ভাঙার ক্ষীণ প্রচেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ করছে জনগণ। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির নেতারা। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের না। তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়, 53 বছর কিছু করা যায় না, ইত্যাদি ইত্যাদি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার
বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদেরকে সম্মান করি, আপনারাও আমাদের সম্মান করতে শেখেন। সকালে খুলনার পাইকগাছা উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেওয়ারও কথা জানান ডাক্তার শফিকুর রহমান। খুলনার 5 ও 6 আসনে 2টি পথসভা এবং একটি কর্মী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের। কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে রয়েছেন। দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। যারাই অপরাধ করে, নির্বাচনী অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা কারচুপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের অবশ্যই বিচার আসা উচিত। কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায়, অন্যায় উৎসাহিত হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে 20 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির এক পর্যায়ে 20টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর মূল্য 2,60,00,000 টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে, তবে তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 2 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। দাবি পূরণের আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়। শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শ্রমিকরা গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, 2XL নামের ওই কারখানায় 3 শতাধিক শ্রমিক কাজ করেন। অক্টোবর মাস থেকে তাদের বেতন দেওয়া হচ্ছে না। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। পরে বেতন ভাতা পরিশোধের আশ্বাসে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। কুষ্টিয়ার সুজন মালিথা নামের এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাত আদালতে আত্মসমর্পণ করেছেন। দুপুরে তাকে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিচারক মাহমুদা সুলতানা তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পুলিশ জানায়, গত 29 সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই সুজন হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাতকে প্রধান আসামি করে মোট 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নিহত সুজন মালিথা কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের বাসিন্দা ছিলেন। বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তদের লাগানো আগুনের সাথে যারাই জড়িত থাকুক, সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। দুপুরে লামা উপজেলার সরে ইউনিয়নের তঙ্গঝিরি পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়ি গ্রাম পরিদর্শনে যান বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন। স্থানীয়রা জানায়, তঙ্গঝিরি পাড়ায় SP বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের 18টি পরিবার বসবাস করত। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে পাড়ার সকলেই পার্শ্ববর্তী গির্জায় প্রার্থনায় যান। এ সময় দুর্বৃত্তরা বসত ঘরে আগুন লাগালে 17টি ঘর পুড়ে যায়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে নিহত আহতদের পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে রূপগঞ্জ উপজেলার বিরাবো বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নির্বিচারে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। উপজেলা ছাত্র সমন্বয়ক রিফাত হাসান, মোহাম্মদ আবুল হোসেন, হাবিবুর রহমান এতে বক্তব্য রাখেন। আশুলিয়ায় অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আশুলিয়া শিমুলিয়া কাছুর যুব সংঘ আয়োজন করে এই টুর্নামেন্টের। ফাইনালে মাহিম ক্রীড়া চক্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শিহাব ক্রীড়া চক্র। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।
এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আগামী 3 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা হাসান। এছাড়া বিগত দিনের বেশ কিছু নথি, দুর্নীতির নথি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তারা। মইদুল ইসলামের রিপোর্ট। সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা সত্যিই কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের এমন প্রশ্নের উত্তর দিতেই ডাকা হয় এই সংবাদ সম্মেলন, যেখানে সরকারের 3 উপদেষ্টা তুলে ধরেন অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা। জানানো হয় ওই ঘটনায় গঠিত তদন্ত রিপোর্ট প্রাথমিকভাবে প্রকাশ করা হবে 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন তারা দেবেন। আমরা ওখানে অফিস করি, এটা তো আমাদেরও নিরাপত্তার বিষয়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথির বিষয়। ফলে 3 দিনের মধ্যে তাদেরকে একটা প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তারা যখন তাদের রিপোর্ট চূড়ান্ত করবেন, আপনারা নিশ্চিত জেনে রাখেন সেই চূড়ান্ত রিপোর্টের কপি আপনারা এবার সবাই পাবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় আগুনের ঘটনায় পুড়ে গেছে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র, যেখানে রয়েছে বিগত দিনের তদন্তে থাকা দুর্নীতির অনেক ঘটনার চাঞ্চল্যকর নথিপত্র। মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যেই শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। ব্রিফিংয়ে বলা হয় আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বলে যেসব কথা মানুষের কাছে উপস্থাপন করত তা যে কতটা অসত্য ছিল সেটাই ফুটে উঠেছে সচিবালয়ের আগুনের ঘটনায়। এই আগুনের ঘটনার পরে আমরা দেখলাম যে আসলে যে ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজেশন, এইগুলোর খুব সফল কিন্তু খুব সুফল কিন্তু আমরা কোনো মন্ত্রণালয়ই পাচ্ছি না। নামকাওয়াস্তে একজন কর্মকর্তা, নামকাওয়াস্তে একটু প্রযুক্তি, কিন্তু ডিজিটালাইজেশন বলতে যেটা বোঝায় সেটার কিন্তু কোনো সুফল এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে আমরা আসলে পাচ্ছি না। এছাড়া পুড়ে যাওয়া 5টি মন্ত্রণালয়ের কাজ সচল রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আমরা চলে যাচ্ছি সচিবালয়ে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, সচিবালয়ের সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং নতুন আর কি তথ্য আপনার হাতে আছে এই মুহূর্তে? সচিবালয়ে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল এই ক্ষতচিহ্ন ঘোচাতে, সেই কমিটি কিছুক্ষণ আগে সদস্যরা তারা বের হয়ে চলে গেছেন এখান থেকে। তারা বলেছেন যে আগামীকাল সকাল 10টায় তারা আবার বৈঠকে বসবেন এবং তারা তদন্ত গঠন করবেন, তদন্ত তারা করবেন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের এক প্রান্তে কিন্তু আলো জ্বললেও অন্য প্রান্ত যে পোড়া ক্ষত রয়েছে সেই পোড়া ক্ষত কিন্তু এখনটাই অনেকটা নরকে পরিণত হয়েছে, কারণ পুরো ভবনটি এখন বিদ্যুৎ বিচ্ছিন্নই বলা যায়। কিন্তু ক্রাইম সিনের সদস্যরা কিন্তু ভেতরে রয়েছে, সচিবালয়ের ভেতরে। কারোর সাথেই আমাদের অফিসিয়ালি কোনো কথা হয়নি যে তারা আসলে কি দেখছেন বা ভেতরে কি ধরনের নথিপত্র পুড়েছে, কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়নি। কিন্তু সেখানে ক্রাইম সিন, সিআইডির টিমও কিন্তু রয়েছে। তবে বিকেলের পরপর কিন্তু সচিবালয়ে বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা এবং যে মন্ত্রী পরিষদের যে সদস্যরা তারা কিন্তু এক এক করে এসেছেন এবং তারা যেটি বলেছেন যে আনঅফিসিয়ালি যে আগামীকালকে তারা আবার তদন্ত করবেন এবং সেটি 3 দিনের মধ্যে তারা একটি রায় জমা দিবেন। এবং আগামী 7 দিনের মধ্যে আরেকটা যে কমিটি গঠন করা হয়েছিল 7 সদস্য কমিটি, তারাও কিন্তু তাদের তদন্ত শেষ করে তারাও এই রেজাল্ট জমা দিবেন যে আসলে ভেতরে কি আসলেই সেটি আগুন কি আসলে লাগানো হয়েছে না এমনিতে সেই শর্ট সার্কিট থেকে যে আগুনের সূত্রপাত অনেকে বলছেন সেই ঘটনা ঘটেছে। সব কিছু মিলিয়ে কিন্তু নাশকতা নাকি এটি কোনো ধরনের স্বাভাবিক বিষয় সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। তবে সেই তদন্তের পরে কিন্তু সেগুলো বেরিয়ে আসবে যে আসলে মূল ঘটনা কি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভবনে কিন্তু যে 3 তলা 6, 7, 8 এবং এই যে 3টি ভবন যে পুড়ে গেছে সেখানে কিন্তু ক্রাইম সিনের সদস্যরা কিন্তু এখনও সেখানে রয়েছে। তারা খুঁটিয়ে দেখছে সব
কিছু যে কী ধরনের অবস্থা রয়েছে। তো আগামীকালকেই মূলত সকাল থেকে যে তাদের কার্যক্রম সেটি শুরু করবেন তদন্ত কমিটিরা, এবং এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সে তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী দস্যুরা বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ ও দাবি নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি বলেন, বিচারপতি নিয়োগের কমিশনে বার সভাপতি ও আইনজীবী প্রতিনিধি রাখার যে প্রতিবাদ করেছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তা সরাসরি সংবিধানের লঙ্ঘন। এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানান বার সভাপতি। ৩৬,৩৬,৯৭,০০০ টাকার অবৈধ সম্পদ এবং ৯৮টি ব্যাংক হিসেবে ৩,১৮১,৫৮,৮৩,০০০ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুরের স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছেন নসরুল হামিদ। প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে বিপুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন নসরুল হামিদ বিপু ও তার ছেলে জারিফ হামিদ। এ মামলায় জারিফের বিরুদ্ধে ২০,৮৭,৬৬,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লটে ৬০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এই জমি বরাদ্দ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব আহমেদ জয়, মেয়ে সানা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নাম রয়েছে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক। এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্র নামছে। রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেবার দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে
কমেন্ট করা, সমালোচনা করা কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাদের প্রতিপক্ষ তো না আমাদের না। তাদের মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হাসিনার দোসররা এখনও সচিবালয়ে বসে আছেন বলে অভিযোগ করেন তিনি। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর ক্রিকেট। বিপিএলে সাকিব আল হাসানের অনুপস্থিতি হতাশাজনক মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে না পেলেও দল নিয়ে সন্তুষ্ট চিটাগাং কিংসের কোচ শন টেইট। মিরপুরে নিজ নিজ দলের অনুশীলন শেষে এসব কথা বলেন দুই দলের কোচ। কুসরুল ইয়াসিরের রিপোর্ট। বিপিএলকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে থাকা এবং এনসিএলে খেলা ক্রিকেটাররা ছিলেন না, বিদেশি ক্রিকেটাররাও যোগ দেননি দলের সাথে। তাই প্রথম দিনে ঢিলেঢালা অনুশীলনে সময় কাটালো ঢাকা। জাতীয় দল কিংবা বিসিবির দায়িত্ব না থাকায় এবার বেশ নির্ভর ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা, অথচ দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব না থাকায় কিছুটা ফিকে লাগছে সাবেক এই অধিনায়কের। একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট। পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে। বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স। 2013 সালে চিটাগংয়ের জার্সিতে বিপিএলের অভিষেক হয়েছিল শন টেইটের। এবার সেই দলের কোচের দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার। স্কোয়াডে নাম থাকলেও সাকিবকে পাওয়া প্রায় অনিশ্চিত কিংসদের। তবে এ নিয়ে খুব বেশি ভাবছেন না দলের কোচ। যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবছি না। দলে যারা রয়েছে তাদের নিয়ে ছক কষছি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করি আমরা সঠিকভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারবো। 30 ডিসেম্বর রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।